নমস্কার। এবার কিন্তু কিছু একটু বেশি বড় হবে বলে আশা করা যাচ্ছে, যা মুভমেন্ট এবং নিউজ চ্যানেলগুলো যা দেখাচ্ছে। হ্যাঁ, আমি ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে যে টেনশন চলছে তার জন্যে সেই বিষয়ে কথা বলছি, এবং সেই বিষয়ে বলার জন্যই এই ভিডিওতে আমি একটু কভার করব, একটু সেক্টরাল বিভিন্ন সেক্টরিয়াল ব্যাপারগুলো দেখব, মান্থলি চার্টে একটু ব্রডার পিকচারটা দেখব, এবং তার সাথে সাথে বিনিয়োগকারী এবং ট্রেডিংয়ের সম্পর্কে আমি পার্সোনালি কি করছি তা নিয়েও বলবো। এবং আজকের এই ভিডিওতে কিন্তু একটু স্টান্সটা আমার চেঞ্জ হবে বিনিয়োগকারীদের জন্যেও আমি স্টান্স চেঞ্জ করব, কারণ আমি নিজেও একটু চেঞ্জ করছি অ্যাজ আ ইনভেস্টার। একটু নিজে স্টান্সটা যে এতদিন স্টান্স ছিল তার থেকে একটু চেঞ্জ করছি। প্রথম কথা হচ্ছে, কেন স্টান্স চেঞ্জ করছি, কি করছি সেটা তো বলবো, কেন করছি সেটা একটু বলি। কারণ দেখুন, প্রথম কথা তো যে ব্যাপারটা হয়েছে পেহেলগামে, সেটা নিয়ে আমরা সবাই দুঃখগ্রস্ত এবং সবাই চাইছি কিছু একটা হোক, কিছু একটা সলিউশনের দিকে হোক। হ্যাঁ, এবার এখানে দুটো ব্যাপার আছে। মানে একদল কিছু মনে করছেন যে হ্যাঁ, কিছু মানে ত্রুটি বিচ্যুতি ছিল, সেইগুলো তো আছে, সেগুলো ইন্টারনাল যাঁচ হবে, ব্যাপারগুলো হবে, সেগুলো অথরিটির উপর আমরা ছাড়ছি। তার সাথে সাথে আরও একটা দিক যে আছে, যাতে এই জিনিসগুলোর যোগ্য একটা জবাব দেওয়ার যে চেষ্টা হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে। কিন্তু যা মুভমেন্টগুলো যেমন দেখা যাচ্ছে, যা নিউজ পেপারে আপনি সবাই যা দেখছি, তাতে মনে করা হচ্ছে যেন সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও একটু বেশি কিছু হওয়ার সম্ভাবনাটা আছে। এবার দেখুন, আমরা ভারতবাসী হিসাবে সব ভারতবাসী নিশ্চয়ই সেটা চাই যে একটা যোগ্য জবাব, একটা ভালো জবাব দেওয়া হোক, সেটা আমরা সবাই চাই। এবার চাওয়া আর শেয়ার মার্কেটের একটা রিয়াকশন, এই দুটো একটু অন্যরকম হয়। এতে প্রথম যে প্রশ্ন আসে অ্যাজ আ শেয়ার মার্কেট, যে এই যে যদি একটু লং টার্ম বা মিডিয়াম টার্ম যুদ্ধে যদি একটু লিপ্ত হয়, দেখুন সার্জিক্যাল স্ট্রাইক হলো এক রাতের ব্যাপার, হলো আলাদা ব্যাপার, যেমন বালাকোট হয়েছিল বা অন্য জিনিসগুলো হয়েছিল। কিন্তু এটা যদি ওরকম না হয়ে কয়েক দিন, কয়েক সপ্তাহ পর্যন্ত গড়ায়, সেক্ষেত্রে কি ইকোনমির উপর প্রভাব পড়বে? এইটা একটা খুব বড় প্রশ্ন, কারণ ইকোনমির উপর প্রভাব পড়লে তো তার এফেক্টটা শেয়ার মার্কেটে আসবে। তো সেটার উত্তর হলো যে দেখুন, যখনই একটা দেশ কোনো একটা যুদ্ধে যায়, যেটা মানে কয়েক উইক ধরে সাস্টেনেবল হয়, তখন দেখা গেছে, আমি আমার নিজের মন থেকে বানিয়ে বলছি না, যদি হিস্ট্রি দেখেন, যখন ইসরায়েলও প্রথম যুদ্ধে গেছিল, বা রাশিয়া যখন যুদ্ধে গেছিল ইউক্রেনের সাথে, এরকম বিভিন্ন সময় যখন যুদ্ধ, যেগুলো একটু মিডিয়াম টার্মের, কয়েক সপ্তাহের জন্য, ওরকম সার্জিক্যাল স্ট্রাইকের মতো এক রাতের ব্যাপার নয়, এরকম যখন হয়, তখন কিন্তু শেয়ার মার্কেট একটু নেগেটিভলি রিয়্যাক্ট করে। এটা দেখা গেছে হিস্ট্রি। ইন্ডিয়াতেও হবে কিনা সেটা তো মার্কেট আমাদের বলবে, তাই জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে। এবং আমার মনে হয়, যদি এটা একটু লঙ্গার টার্মে হয়, যেটা এখনো জানা যাচ্ছে না, এবং আমরা সবসময় ডেফার্ড খবরই পাবো, এটাই জানবেন, যুদ্ধের কোনোদিন লাইভ আপডেট হয় না, এবং সংবাদ মাধ্যমকে সেটা দেওয়াও উচিত নয় লাইভ জিনিস। কিন্তু যখনই আমরা পাবো, সেটা যদি একটু দু একদিন বা এক দু সপ্তাহের মতন হয়, তাহলে তার সাময়িক একটু এফেক্ট আমাদের বাজারে পড়বে। সাময়িক, এই কথাটা আমি বললাম। সাময়িক কেন বলছি? কারণ দেখুন, আমি আবারও যে বলছি, কার্গিল ওয়ারও এই মার্কেট দেখে এসেছে। কার্গিল ওয়ারের সময় যেখানে বাজার ছিল, আজকে তার থেকে অনেক গুণ বেশি আছে। সুতরাং এই সময়ও কেটে যাবে, কিন্তু সাময়িক একটা টেম্পোরারিলি সেটব্যাক বা টেম্পোরারিলি একটু মার্কেটের ডাউনওয়ার্ড রিয়াকশন, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। ডিপেন্ড করছে কেমন ধরনের স্ট্রাইক হচ্ছে। যদি সার্জিক্যাল স্ট্রাইক একদিনের হয়, দুদিনের হয়, তাহলে অতটা ব্যাপার হবে না। কিন্তু যদি কয়েক উইক ব্যাপারটা চলে, তাহলে নিশ্চয়ই একটু হলেও এফেক্টটা পড়বে। যদিও আমার পার্সোনাল ধারণা যে মানে যতটা নর্মাল টাইমে হতো তার থেকে কমই হবে, কারণ ডিআইআইরা এখানে আছে। নিশ্চয়ই ডিআইআইরা অ্যাক্টিভ হয়ে যাবে, এলআইসিরা অ্যাক্টিভ হয়ে যাবে মার্কেটকে দাঁড় করানোর জন্য। আর মার্কেটকে দাঁড় করাতে তো দেখুন, যতই বলুন, দু তিনটে স্টককে দাঁড় করালেই হয়ে যায়, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, তাই না? তো ব্যাপারটা এখানে। তো তার জন্যে ব্যাপার, কিন্তু ওভারঅল যে আপনার পোর্টফোলিওতে হয়তো একটু হিট দেখা যেতে পারে, যদি এটা ওই বললাম কেমন ধরনের স্ট্রাইক হচ্ছে, কেমন ধরনের জবাব দেওয়া হচ্ছে, এটা তার উপর ডিপেন্ড করছে। যেটা সোমবার থেকে মঙ্গলবার থেকে একটু ক্লিয়ার হবে, কিন্তু মার্কেট একটু থমথমে থাকবে বলে আমার ধারণা, যতক্ষণ না এর উপর একটা ক্লিয়ারিফিকেশন আসছে। আবার তার সাথে সাথে একটা রিলিফ র্যালিও হয়ে যাবে, যখন দেখবেন যে এই ব্যাপারটা কেটে গেছে। যখনই দেখবেন, হ্যাঁ
ধরুন পিএম এসে বলে দিল যে হ্যাঁ আমরা এইসব জায়গায় এই ব্যবস্থাগুলো নিয়েছি এবং আমাদের যে জবাব দেওয়ার ব্যাপার ছিল সেটা মিটে গেছে, এরকম ধরনের যদি বক্তব্য সে হোম মিনিস্ট্রি থেকে আসুক বা ডিফেন্স মিনিস্ট্রি থেকে আসুক বা পিএম এর মুখ থেকে আসুক, এরকম যদি আসে তখন দেখবেন আবার সেই পয়েন্ট থেকে বাজার একটা রিলিফ র্যালি করে গেছে, এই জিনিসগুলো হবে। সুতরাং এই সময় মার্কেটকে টাইমিং অতটা করতে যাবেন না, যারা বিনিয়োগকারী স্পেশালি তাদের আমি রিকোয়েস্ট করব, টাইমিং ব্যাপারটা হয় না। কিন্তু যদি একটু ইকোনমির উপর এফেক্ট একটু পড়তে পারে, শেয়ার মার্কেটের উপর একটু এফেক্ট পড়তে পারে, যদি লং টার্ম ইকোনমির উপর তেমন প্রভাব পড়বে না লং টার্মে, কিন্তু সাময়িকভাবে একটু বাজারের উপর এফেক্ট পড়তে পারে যদি এটা কয়েক সপ্তাহ ধরে চলে, এইটুকুনি, কয়েক সপ্তাহ ধরে চলে। মানে একটা ফুল ফ্লেজড যদি একটা যুদ্ধ টাইপের যদি একটু কয়েক সপ্তাহ ধরে চলে, যেমন আমরা কার্গিলের সময় দেখেছিলাম, কিন্তু সেই ব্যাপারটাও কেটে যাবে, ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি বারবার বলছি। আবারও মনে করিয়ে দিই, ভয় পাওয়ার কিছু নেই। কার্গিল যুদ্ধও দেখেছি, কার্গিল যুদ্ধের সময়ও যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন দেখবেন বাজার নেগেটিভলি রিয়্যাক্ট করেছিল, নেগেটিভলি হয়েছিল, কিন্তু সেটাই বাজারের লো তৈরি হয়েছিল। তো ওরকমভাবে ভাববেন না যে ব্যাপারটা হবে, কয়েক সপ্তাহ থাকলে হবে। তো আমি আবার কি স্টান্স চেঞ্জ করলাম তারপর করলাম সেটা নিয়ে বলবো, তারপর ট্রেডার হিসেবে আমি এখন কি সতর্কতাগুলো অবলম্বন করছি বা আপনাদের কি করা উচিত সেটাও বলবো। তো তো আমি ইনভেস্টর হিসেবে যে স্টান্সটা একটু চেঞ্জ করেছি সেটা হচ্ছে, এখন আমি সব যে ইনভেস্টমেন্ট আছে যা আছে ঠিক আছে, ফার্দার ইনভেস্টমেন্ট আমি একটু ওয়েট করছি। ফার্দার ইনভেস্টমেন্ট এই নয় যে আমি যা ইনভেস্টমেন্ট আছে সেগুলো বেচে বেরিয়ে যাচ্ছি, একদমই নয়, একদমই নয়। এসআইপি কি বন্ধ করছি? একদমই নয়, এসআইপি বন্ধ করছি না। মানে বারবার লিখে দিই, না হলে তো আমরা এসআইপি চলছে, মানে রাইট, এসআইপি চলছে। যা এক্সিস্টিং ইনভেস্টমেন্ট যা আছে সেগুলো সব আছে যেমন আছে, কোনো তার থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়া, টাইমিং করা একদমই নয়। বাজার নিচে আছে, এখন টাইমিং করার সময় নয়, বাজার উপরে থাকলে টাইমিং, এখন নয়। তো এই ব্যাপারটা, এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে, কিন্তু ফার্দার ইনভেস্টমেন্ট, ধরুন আমার কাছে 100 টাকা আছে, বললাম 50 টাকা অলরেডি ইনভেস্টেড, বাদ বাকি যে 50 টাকা আছে সেটা সোমবারই কি আমি ইনভেস্ট করব? উত্তর হলো না, সোমবারই করছি না। যেমন যেমন আমি দেখব যে যেমন যেমন এই পরিস্থিতিটা হচ্ছে তেমনভাবে আমি ফার্দার ইনভেস্টমেন্ট করব। এর থেকে যদি ধরুন বাজার নিচে এলোই না, উপরেই চলতে থাকলো, চললো, আমার তো এসআইপিও আছে, এক্সিস্টিং ইনভেস্টমেন্টগুলোও আছে, আর 50% ইনভেস্টেডও আছি, তাহলে তো সেই উপরে যাওয়ার লাভটাও তো আমি পাবো, রাইট? সেই ব্যাপারটা মাথায় রাখবেন। বাদবাকি যে 50 টাকা ফ্রি ক্যাশ যে হাতে আছে সেই টাকাটা আমি হাতে রাখছি, হাতে রাখবো। বাজার যদি আরেক নিচে আসে লেভেলগুলো দেখে আমি সেই অনুযায়ী একটু ইনভেস্ট করব, এই অবস্থাটা একটু দেখে নিয়ে, এই যে এই টেনশনের অবস্থাটা একটু দেখে নিয়ে আমি করব, ঠিক আছে? আর আমি মনে করি পুরো দেশ ঐক্যবদ্ধ এই ব্যাপারে। আমি আপনি সবাই চাই যে একটা যোগ্য জবাব দেওয়া হোক, তারপর ইন্টারনাল যা ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে, অনেক কিছু হবে, ঠিক আছে? আগে তো জবাব সেইটা একটু দেওয়া উচিত। দেখুন, আমার মনে হয় যে ধরুন আমি বা আপনি, আমরা যখন বাড়ি থেকে বেরোই, ধরুন আপনি অফিসে যাচ্ছেন বা আপনি আপনার পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, কোথাও একটু ঘুরতে যাচ্ছেন, সেখানে কি আপনি পুলিশ মিলিটারির সাপোর্ট নিয়ে বেরোন, সিকিউরিটি নিয়ে বেরোন না তো? মানে আমার দেশ, আমি যেখানে খুশি ঘুরে বেড়াবো, তার জন্য মিলিটারি লাগবে আমার? তা তো হবে না, না? তো পুরো একজন একজন যিনি হারিয়েছেন পরিবারের, তার একজন স্ত্রী বলছিলেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পুরোটাই আমাদের দেশ, আমরা ফ্রিলি ঘুরবো, এটাই তো আমাদের দেশ হওয়ার কথা, এখানেই তো এটাই তো হওয়া উচিত। তো সেই ব্যাপারটা এনশিওর করার জন্য মাঝে মাঝে কঠিন পদক্ষেপ নিতে হয়। সেই জিনিসগুলো হয়তো হচ্ছে, তার জন্যে ঠিক আছে, পুরো দেশবাসীর সমর্থন আছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সেদিনকে সর্বদলীয় বৈঠকের পর জানিয়েছে যে আমরা সরকারের সাথে আছি, সুতরাং সেই ব্যাপারটাও আছে। তো সবই বিরোধী দল বলুন, এই সব ব্যাপারে সবাই একটা থাকবে বলেই আমার মনে হয়, এবং সেটা আছেও। সুতরাং সেই ব্যাপারটা একটু দেখি। শেয়ার মার্কেট তো শেয়ার মার্কেটের মতো চলবেই, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। তাই জন্য বলছি একটু আমি অ্যাজ আ ইনভেস্টার 50 টাকা যে হাতে আছে সেটা নিয়ে দাঁড়িয়ে যাব, কারণ অন্যান্য তো ইনভেস্টমেন্ট আমার চলছে, সেইগুলো একটু দেখে নিয়ে অল্প অল্প করে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, অল্প করে পরে ইনভেস্টমেন্ট একটু করব। কখন করব সেটাও আপনাদের এসে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো, অ্যাটলিস্ট সোমবার করছি না, ব্যাস এইটুকুনি।
তো এইটা হলো ব্যাপার। একটু এবার ট্রেডার হিসেবে কি করব সেটা নিয়ে একটু আলোচনা করি। সুইং ট্রেডিং, স্পেশালি সুইং ট্রেডিং নিয়ে অনেকের মতামত থাকে যে কি করব না করব, সেটা নিয়ে বলছি। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, যাতে নতুন কোনো আপডেট এলে তার ভিডিও আপনার কাছে চলে আসে। আর প্লিজ গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স, SANJOY বানানটা মনে রাখবেন, সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নিন। 1000-এরও বেশি লোক এখানে অলরেডি ডাউনলোড করে নিয়েছেন, তো আপনিও ডাউনলোড করে ওখানে লগ ইন করে নিন বা এনরোল করে নিন। সেইখানে কিন্তু আমার অনেক ফ্রি কন্টেন্টও থাকে, ফ্রি ওয়েবিনারও থাকে। ওইখানে দেখবেন অ্যাপটা ইনস্টল করার পর না 3 ডটস আছে উপরের দিকে, এরকম 3 লাইন, ওখানে ক্লিক করে দেখবেন ফ্রি কন্টেন্ট বলেও আছে, ওখানে ক্লিক করে দেখবেন অলরেডি 2টো ভিডিও, যেটা সুইং ট্রেডিং এবং একটা আপনার বিনিয়োগের উপর দেওয়া আছে, যেটাগুলো ইউটিউবেরই স্পেশাল ভিডিওগুলো ওখানে দিয়েছি। এবং পরবর্তীকালে আমি কিছু স্পেশাল ভিডিও ওইখানেই, ওই অ্যাপেই শুধুমাত্র রিলিজ হবে, অ্যাপেই ওই ফ্রি কন্টেন্টের আন্ডারে আপনারা পেয়ে যাবেন। সুতরাং অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করে নেবেন, 3 ডটসে ক্লিক করে দেখবেন ফ্রি কন্টেন্টস বলেও আছে। প্লাস আমার যা কোর্সেসগুলো আছে সেগুলোরও এনরোলমেন্ট আপনারা এখান থেকেই করতে পারবেন, এই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। আপাতত 3রা মে থেকে কিন্তু শুরু হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং নিয়ে কোর্স, যেটা এই সময়োপযোগী। এই সময়ে মার্কেট যখন নিচের দিকে আছে তখন কিভাবে আমরা ভালোভাবে ইনভেস্টমেন্ট সায়েন্টিফিক্যাল ওয়েতে করতে পারি এবং পোর্টফোলিওকে রিব্যালেন্সিং কিভাবে করতে পারি, সেই অনুযায়ী আমার যে স্পেশাল টেকনো ফান্ডা কিছু জিনিস আছে সেগুলোর উপর আমি আলোচনা করব, আপনাদের ডিটেলস আলোচনা হবে ওই কোর্সে। প্লাস ওই কোর্সে কিন্তু আমার সাথে আপনাদের 1-to-1 একটা 45 মিনিটের সেশনও পাচ্ছেন, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো থাকছে, যদি চান তো এনরোল করে নেবেন অ্যাপটা ইনস্টল করে। সেগুলো 3রা মে থেকে কিন্তু কোর্সটাও চালু হচ্ছে, তাছাড়া ফ্রি কন্টেন্টগুলো তো ওখানে পাবেনই। আচ্ছা, এবার আমি আসি যে অ্যাজ আ ট্রেডার হিসাবে কি করবেন। দেখুন, ট্রেডার হিসাবে যদি আমি নিফটির একটু চার্টটা দেখি, তারপর একটু আমি সেক্টরাল কয়েকটা সেক্টরের চার্টটা একটু দেখে নেব। দেখুন, এইখানে নিফটি লো করেছিল মোটামুটি 21,700, তারপর থেকে মান্থলি ক্যান্ডেলে একটা কিন্তু আগের রেড ক্যান্ডেলকে এনগালফ করে এখন তার উপরে আছে। এখানে কিছুদিন হয়তো কনসলিডেট করলো, এখন হয়তো জিওপলিটিক্যাল যা একটু টেনশন চলছে তাতে একটু কনসলিডেশন করাটা স্বাভাবিক ব্যাপার, এবং করলো, ঠিক আছে। সেই কনসলিডেশন করাটা স্বাভাবিক, কোনো অসুবিধার ব্যাপার নয়। কনসলিডেশন করলেই বরং ভালো বলে আমার মনে হয়। উপরের দিকের লেভেলটা 24,500, সেটা একটা ক্রিটিক্যাল লেভেল, সেই দিকের প্রতি আমাদের নজর থাকবে। নিচের দিকে 21,700, এই বড় রেঞ্জ একটা কিন্তু নিফটি তৈরি করেছে। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আসি, তো ট্রেডার হিসেবে আমি কি করব এমনিতে বলছি। ট্রেডার হিসেবে আমি ওভারনাইট সুইং ট্রেডিংয়ে, স্পেশালি সুইং ট্রেডিংয়ে নিফটি মার্কেট দেখে কাজ করব, এবং সেক্ষেত্রে সুইং ট্রেডিংয়ে আমার মনে হয় এখন একটু ওভারনাইট রিস্কি স্টকগুলোতে একটু অ্যাভয়েড করা ভালো। মানে আমি নিয়ে চলে গেলাম, তারপর রাতে ধরুন একটা খবর এলো, তাতে একটু বাজার অন্যরকম হলো, ভালোও হতে পারে, আবার ভালো খবর হলো বেড়ে গেল, ভাববেন যে ধরে রাখলে ভালো হতো, আবার উল্টোটাও তো হতে পারে। সুতরাং এখন খবরের উপর অনেকটা নির্ভর করবে। সুতরাং একটু 1-2 দিন, কিছুদিন একটু যেতে দিন, যে কি ব্যবস্থা নিচ্ছে ব্যাপারটা একটু ক্লিয়ার হোক, তারপর একটু সুইং ট্রেডিংয়ের জন্য গেলে ভালো হয়। ততদিন যারা অপশানে ট্রেড করছেন, অপশানে তো ট্রেড করতেই পারেন, তবে স্ট্র্যাটেজি করে যেখানে ম্যাক্স লসটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, সেই লসটা যদি নিতে পারেন তাহলেই যাবেন, না হলে ইন্ট্রাডেতে করুন। ইন্ট্রাডেতে যে স্ট্র্যাটেজির মাধ্যমে যে স্ট্র্যাটেজিগুলো হয় অপশানের, সেগুলো করতে পারেন। যারা ট্রেড করেন তারাও ইন্ট্রাডে, স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে ইন্ট্রাডেতে জিনিসগুলো করে নেওয়াটা একটু বেশি ভালো হবে। 1-2-3 দিন একটু দেখে নিয়ে তারপর নয় ডিসিশন নেবেন যে কি আসলে হতে চলেছে। আর আপনারা তো সঞ্জয় টক্স চ্যানেলে আছেনই, সেখানে তো করবই। দেখুন, সব থেকে টাফ যদি মাস চলে সেটা হচ্ছে এই এপ্রিল মাসটা, বিগত 1-1.5 বছরে। প্লিজ এটা যদি আপনার মনে হয়, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে হ্যাঁ স্যার এটা, হ্যাঁ সঞ্জয় এই এপ্রিল মাসটা টাফ মান্থ, এটা একটু লিখে দেবেন। আপনার দেখা বিগত 1 বছরের সব থেকে টাফেস্ট মান্থ এপ্রিল ছিল কিনা বলুন। সে ট্রেডিং হোক, ইনভেস্টমেন্ট ছেড়ে দিন, কিন্তু ট্রেডিংয়ে তো অবশ্যই। যে কখন কি নিউজ আসছে ট্যারিফ নিয়ে, প্রথম হাফতাটা পুরো ট্যারিফ নিয়ে গেল, এখনও ট্যারিফ নিয়ে চলছে, প্লাস এই শেষের দিকে তো আবার এই ঘটনা একটা ঘটলো, তার একটা টেনশন আছে। সুতরাং এপ্রিল মাসটা কিন্তু দারুণ কঠিন মাস। আপনার ট্রেডিং কেমন হয়েছিল এপ্রিলে, প্লিজ একটু নিচে কমেন্ট বক্সে লিখবেন।
এবার আরও একটা ব্যাংক নিফটি দেখি। ব্যাংক নিফটি তো লাইফ হাইতে আছে, সুতরাং ব্যাংক নিফটি স্ট্রং সেক্টর। এবার টেনশন কেটে গেলে এখানে আরও একটু ভালো হবে বলে আমার মনে হয়। আচ্ছা, আমি স্মল ক্যাপ দেখব। স্মল ক্যাপ ইন্ডেক্স না, দেখুন এখনও কিন্তু এই যে আগের যে রেড ক্যান্ডেল তাকে কিন্তু পুরো এনগালফ করে এখনও উপরে ওঠেনি, এটা একটু দেখতে হবে। মানে একটু নিফটির থেকে আন্ডার পারফর্ম করছে, সেম অ্যাজ মিড ক্যাপ সেক্টর, এই দুটোর দিকে দেখবেন। আচ্ছা, পিএসইউ সেক্টর মোটামুটি নিফটির মতোই দাঁড়িয়ে আছে, ইটস ওকে। আইটি সেক্টর তো একটু আন্ডার পারফর্ম করছেই জানেন, তবে বিগত 1-2 সপ্তাহে আবার একটু ভালো হয়েছিল। উইপ্রো রেজাল্টটা খারাপ, তাছাড়া বাদবাকি আইটি সেক্টরের কোম্পানিগুলোর রেজাল্ট অতটা খারাপ হয়নি আপাতত। আচ্ছা, ফার্মার উপর জানেন, ফার্মাও নিফটির মতো দাঁড়িয়ে আছে, কিন্তু ওই ফার্মার চার্টটা, এটা মান্থলি চার্ট দেখাচ্ছি, ফার্মারও দেখতে পাচ্ছেন যে একটু থমকে আছে, ওই ট্যারিফের খানাটা একটু ঝুলে আছে যে কি করে। মানে ঝেড়ে কাটছে না ট্রাম্প এখনো। পিএসইউ ব্যাংক মোটামুটি ঠিক আছে, ব্যাংক সেক্টর যেহেতু ভালো সেহেতু। সিএনএক্স অটো সেক্টর আন্ডার পারফর্ম করছে। আগের যে রেড ক্যান্ডেল আছে তাকে এনগালফ কিন্তু করেনি, মানে তার উপরে কিন্তু এখনো অটো সেক্টর ট্রেড করছে না। এফএমসিজি সেক্টর সেটাও একই রকম আছে, উপরে ট্রেড করছে না আগের রেড ক্যান্ডেলের আগের মাসের, মানে যেটা ফেব্রুয়ারি মাসের ক্যান্ডেল, এটা কিন্তু একটু মনে রাখবেন। সিএনএক্স মেটাল সব থেকে ভোলাটাইল মেটাল সেক্টর আছে এবং থাকবেও। আগের মাসটা, মার্চ মাসটা খুব ভালো গেছিল, এখন এপ্রিল মাসটা মোটামুটি ঠিক গেছে আপাতত, মানে ঠিক বলা যায়। এবার দেখা যাক মেটালে আমি পার্সোনালি কেন কোনো পজিশন নিই না, যেহেতু একটু মনে হয় যে ভোলাটাইল, এখন এত ইন্টারন্যাশনাল খবরে ফার্স্ট যে রিয়াক্ট করবে সে সব থেকে বেশি মেটালই করে, তাই জন্য আমি একটু অ্যাভয়েডেন্স রেখেছি। এনার্জি সেক্টর ঠিক আছে, লং টার্মে ঠিকই আছে। রিয়ালিটি সেক্টর দেখুন এই আন্ডার পারফর্ম এখনও করছে চার্টে। আচ্ছা, এটা নিফটি ইন্ডেক্স, ডিফেন্স ইন্ডেক্সের বড় বেশি চার্ট নেই, যেহেতু কয়েক মাস হলো এটা ইন্ট্রোডিউস হয়েছে, সুতরাং ওকে টাইপের আছে। ঠিক আছে, গোল্ডের চার্টটা একটু দেখে নেব। গোল্ডের চার্ট আর কি, মান্থলি চার্টে একদম স্ট্রেট লাইনে বাড়ছে, যদিও এই মাসে একটু লাস্ট 2-3 দিনে একটু কমেছে, কিন্তু ঠিক আছে, রিট্রেসমেন্ট এলে নিচের দিকে পেলে দেখা যাবে, না হলে গোল্ড যথেষ্ট। এই বছরে ওয়াইটিডি ক্যালেন্ডার ইয়ারে অলরেডি 3-4 মাস হয়েছে, তাতে 30%-এর মতো রিটার্ন দিয়ে দিয়েছে গোল্ড। আর কি বলবেন, গোল্ড কি 30% রিটার্ন সচরাচর দেয় 3-4 মাসে? দেয় না, সুতরাং জিওপলিটিক্যালের জন্য দিচ্ছে, এটা আপনিও জানেন। তো একটু ঠান্ডা করে সব কিছু জিনিস করবেন। তাছাড়া যে অ্যাসেট ক্লাস যখন সব থেকে ইউফোরিয়ায় থাকে তখন তাকে অ্যাভয়েড করা উচিত, সেই অ্যাসেট ক্লাস যখন সব থেকে ফিয়ারের মধ্যে থাকে তখন তাকে অ্যাকুমুলেট করা উচিত। যেমন এখন স্টক অ্যাসেট ক্লাসগুলো একটু ফিয়ারের মধ্যে আছে, তখন ভালো স্টক এবং ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা কিন্তু খুব জরুরি। আর সেটা করতে গেলে ভালো স্টকের আমাদের অনেক মিথ শোনানো হয়, মিথ প্লাস আপনারা যে সুইং ট্রেড করেন তারও অনেক জিনিস, জাস্ট প্রাইস অ্যাকশন মেনে করলেও কিন্তু অনেক কিছু ভালো করা যায়। তো সেই দুটো টপিকের উপর ভিডিও আপনাদের স্ক্রিনে চলে আসবে, সুইং ট্রেডিং এবং বিনিয়োগ করার জন্যে। দুটো ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন, আমি সেখানে ডিটেলসে অ্যানালিসিস করেছি, চার্টে ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে সুইং ট্রেডিংয়ের জিনিসও দেখিয়েছি, বুঝিয়েছি। প্লিজ একটু চেক আউট করে নেবেন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, আর এই এপ্রিল মাসটা কেমন গেল সেটার নিচে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। আর সঞ্জয় টক্স অ্যাপটা, এটা গুগল প্লে স্টোর থেকে একটু ইনস্টল করে নেবেন, যেখানে আমার ফ্রি ভিডিওসও, ফ্রি ওয়েবিনার সব কিছুও থাকে, ইনক্লুডিং আমার পেইড কোর্সেসগুলোও থাকে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।